সবগুলো চোর একসঙ্গে বেরোচ্ছে। এই লুটপাটের সুখ বন্ধ হয়ে যাওয়ার কারণে এরা আসলে ট্রমার মধ্যে চলে গেছে। দুমুখো সাপ বলছেন, খারাপ বলেন নাই একেবারে। কার কাছে মানুষ দাবি করে 12 কোটি টাকা? তো হচ্ছে যে গত বছরের থেকে 7,000 কোটি টাকার কম বোধহয় বাজেট হচ্ছে। যাদের টাকা আছে, যারা উচ্চবিত্ত, এই বাজেট থেকে তারাই সুবিধা পাবে বেশি। সাবেক মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রী শ.ম. রেজাউল করিমকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। ওবায়দুল কাদেরের পর এবার শ.ম. রেজাউলের নিজেকে ইউটিউবে আত্মপ্রকাশ। এবার কি তবে একে একে গর্ত থেকে বের হতে চলেছে আওয়ামী লীগ নেতাকর্মীরা? এদিকে আজ বিকাল 3টায় 2025-26 অর্থ বছরের জন্য 7,90,000 কোটি টাকা বাজেট পেশ করবেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহউদ্দিন আহমেদ। এটি দেশের 54তম এবং নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের প্রথম বাজেট। দর্শক, আজকে এসব বিষয় নিয়ে কথা বলবো আমাদের ঢাকা এক্সপ্রেসের নির্বাহী সম্পাদক সোহেল অটলের সঙ্গে। ভাই, আপনি দেখেছেন সম্প্রতি সাবেক মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রী ব্যারিস্টার শ.ম. রেজাউল করিম একটি ইউটিউবে সাক্ষাৎকার দিয়েছেন এবং সেই সাক্ষাৎকারে তিনি নিজের ব্যাপারে অনেকগুলো সাফাই গিয়েছেন। সেসব বিষয় আমরা পরে জানবো। আগে আপনার কাছে জানতে চাই, এই যে প্রথমে ওবায়দুল কাদের, এখন আবার শ.ম. রেজাউল করিম, এভাবে একে একে আওয়ামী লীগ নেতাকর্মীরা কি আত্মপ্রকাশ করতে চাইছেন? তাদের এই আত্মপ্রকাশের কারণ আসলে কি হতে পারে? থ্যাংক ইউ ঈশা। সবগুলো চোর একসঙ্গে বেরোচ্ছে আর কি। দেশের থেকে চুরি করে সম্পদ লুটপাট করে নিয়ে পালাইছে, কাপুরুষের মতো দেশ ছেড়ে পালাইছে, বোরকা পরে পরে এক একজন পালাইছে। সবগুলো এখন এক এক করে বের হচ্ছে। এই বের হওয়ার পিছনে কারণ হচ্ছে আওয়ামী লীগ আসলে সুযোগটা খুঁজতেছিল। কারণ 5 অগাস্ট তাদের হুট করে লুটপাট বন্ধ হয়ে যাওয়ার কারণে তারা একটা ট্রমার মধ্যে চলে গেছিলো সবাই মিলে। 15 বছর ধরে টানা খাচ্ছে না, দেশটাকে চুষে খাচ্ছে না, লুটপাট করে খাচ্ছে। এই লুটপাটের সুখ হুট করে কোনো নোটিশ ছাড়া একদিন হুট করে দেখলো যে এই লুটপাটের সুখটা বন্ধ হয়ে গেছে। এই লুটপাটের সুখ বন্ধ হয়ে যাওয়ার কারণে এরা আসলে ট্রমার মধ্যে চলে গেছিলো। বোরকা পরে যখন দেশ ছেড়ে পালাইছে, ওই ট্রমাটা কাটে নাই তাদের। এই ট্রমাটা এখন কাটতে শুরু করছে। এখন মনে হচ্ছে যে এই গর্ত থেকে বের হওয়া দরকার। বের হয়ে নিজেদের অস্তিত্বে জানান দিচ্ছে এবং ওই ওবায়দুল কাদের স্টাইলেই মিথ্যাচার, নাটক, বানায় মিথ্যা গল্প, এগুলো দিয়েই আবার নিজেদের অস্তিত্ব আওয়ামী সুলভ যে গুন্ডামি, যে মিথ্যাচার, সেটাই আবার ওরা বের হয়ে শুরু করে দিছে। ভাই, আপনি দেখেছেন সাক্ষাৎকারে শ.ম. রেজাউল অভিযোগ করেছেন ছাত্রলীগ সভাপতি তরিকুল ইসলাম তাপসের বিরুদ্ধে। তিনি বলেছেন 5 আগস্ট তাকে অপহরণ করেছিলেন এবং 12 কোটি টাকা দাবি করেছিলেন তার কাছে। তার পাল্টা জবাবে কিন্তু তাপসও বলেছেন তাকে দুমুখো সাপ বলে আখ্যা দিয়েছেন তিনি। তো এই বিষয়ে কি বলবেন? দুজনের মধ্যে কেউ কি আসলে সত্য বলছে? যেহেতু দুজনই কিন্তু একপন্থী ছিলেন, একজন ছাত্রলীগের সভাপতিও, তো অন্যজন ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক। তো কি বলবেন আপনি এই বিষয়ে? আমার ধারণা দুজনই সত্যি কথা বলতেছেন। শ.ম. রেজাউল সম্পর্কে তরিকুল ইসলাম পিরোজপুরের নাজিরপুর উপজেলার ছাত্রলীগ সভাপতি, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ সভাপতি। তো উনি ওনার নেতাকে খুব ভালো করেই চেনেন, ওনার খুব কাছের নেতা শ.ম. রেজাউল। তো খুব ভালো করেই চেনেন। তো ভালো করে চেনেন বলেই তার বক্তব্যটা আমরা গ্রহণ করছি। দুমুখো সাপ বলছেন, খারাপ বলেন নাই একেবারে। হয়তো নিজের রাজনৈতিক দলের নেতা বলে একটু কমই বলছেন। আমরা শ.ম. রেজাউলকে আরও বেশি দুর্নীতিগ্রস্ত, আরও বেশি খারাপ মানুষ হিসেবে জানি। উনি যখন প্রতিমন্ত্রী ছিলেন প্রাণী সম্পদের, তখন ওনার লুটপাটের চিত্র আমরা সংবাদ মাধ্যম কর্মীরা কিছুটা জানতে পেরেছি যে উনি কী পরিমাণ লুটপাট করেছে। উনি ওনার দেশের বাইরে ছেলে মেয়েদের পড়াচ্ছে, রাজার হালে পড়াচ্ছে, দেশের বাইরে অস্ট্রেলিয়া, লন্ডনে রেখে পড়াশোনা করিয়েছেন আর কি। এবং পালিয়ে সেখানেই গেছেন উনি, দেশ ছেড়ে বোরকা পরে পালিয়ে ওখানেই গেছেন উনি। তো নিশ্চয়ই লুটপাট করেছেন। লুটপাট না করলে কেন ওনার একনিষ্ঠ অনুসারী কেন এই কথা বলবেন, তাই না? আর 12 কোটি টাকা দাবি করা, কার কাছে মানুষ দাবি করে 12 কোটি টাকা? যখন সে জানতে পারে যে লোকের কাছে শত শত কোটি টাকা আছে, তখনই তো সে 12 কোটি টাকা দাবি করবে, তাই না? কিন্তু হাজার হাজার লাখ লাখ টাকা চাইনি। 12 কোটি তো একটা এটা ছেলে খেলার ব্যাপার না, অনেক টাকা। একটা মানুষের কাছে 12 কোটি টাকা চাওয়া মানে ওই ছাত্রলীগ সভাপতি নিশ্চিত যে শ.ম. রেজাউল লুটপাট করে, দুর্নীতি করে দেশ থেকে শত শত হাজার হাজার কোটি টাকা নিয়েছে। সে কারণেই সে 12 কোটি টাকা চাওয়ার সাহস পেয়েছে। এই যে দুজনের বিরুদ্ধে কাদা ছোড়াছুড়ি করছেন, এই পাল্টাপাল্টি অভিযোগের শেষ আসলে কোথায়? নাকি পুরোটাই পূর্ব পরিকল্পিত বলে মনে হচ্ছে? কাদা ছোড়াছুড়িটা আসলে পূর্ব পরিকল্পিত না। পূর্ব পরিকল্পিতটা হচ্ছে এই যে গর্ত থেকে বের হয়ে আসা একটা নাটক, একটা স্ক্রিপ্ট, সস্তা একটা স্ক্রিপ্ট নিয়ে দেশের মানুষের কাছ থেকে সিম্প্যাথি আদায়ের চেষ্টা।
এইটা হচ্ছে পূর্ব পরিকল্পিত, কিন্তু হচ্ছে না, কাজ হবে না। দেশের মানুষ এত পরিমাণ ঘৃণা করে এইসব নেতাদেরকে, এইসব লুটপাটকারীদেরকে, এসব সস্তা নাটকে কাজ হবে না। আর কাদাছড়ি ছোড়াছড়িটা হচ্ছে, এটা হচ্ছে বাস্তব চিত্র। এরা যে হায়নার মতো দেশটাকে খুবলে খাইছে, কারো একটু বেশি হয়েছে, কারো কম পড়ে গেছে, সেই কাদা ছোড়াছড়িটাই এখন এদের কথার মাধ্যমে বেরোচ্ছে। আচ্ছা ভাই, এখন একটু বাজেট প্রসঙ্গে আসি। আজকে যে বাজেটটি পেশ করা হয়েছে তাতে করে উচ্চবিত্ত, মধ্যবিত্ত, নিম্নবিত্ত এই 3 শ্রেণীর উপর কী রকম প্রভাব পড়তে পারে বলে মনে করছেন? বাজেট পর্যালোচনা যেটা দেখলাম, যে বাজেট প্রস্তাবনা আজকে পেশ করা হয়েছে, সংসদ তো নেই আমাদের, আজকে সংসদের বাইরে এবছর আমাদের বাজেট হচ্ছে। তো সেখানে আমি যতটুকু বুঝতে পারলাম, বাজেটটা প্রথমত হচ্ছে যে গত বছরের থেকে একটু ছোট হচ্ছে, খুব বেশি ছোট না, 7,000 কোটি টাকার কম বোধহয় বাজেট হচ্ছে। এই বাজেটে যেসব পণ্যের দাম কমানো হচ্ছে বা যেসব পণ্যের দাম কমতে পারে, এই রিপোর্টটা তুমিই করতেছিলে আজকে, আমি দেখলাম, যেসব পণ্যের দাম কমতে পারে সেই দাম কমা পণ্যে আসলে সাধারণ মানুষের উপর কোনো প্রভাব পড়বে না, বরং উচ্চবিত্তদের জন্য সুবিধা রাখা হয়েছে এই বাজেটে। এমন কিছু পণ্যের উপর দাম কমানো হচ্ছে যাদের টাকা আছে, যারা উচ্চবিত্ত, এই বাজেট থেকে তারাই সুবিধা পাবে বেশি। নিম্নবিত্ত যারা, খেটে খাওয়া মানুষ যারা, সাধারণ মানুষ যারা, তাদের জন্য খুব একটা এখানে বিশেষ সুবিধা হবে বলে আমার মনে হলো না। আমি যেসব পণ্যের দেখলাম যে দাম বাড়তে পারে, কোনগুলো কমতে পারে, তাতে আমার এটাই মনে হচ্ছে। অর্থ উপদেষ্টা বলেছেন 2025-26 অর্থ বছরে যে জাতীয় বাজেট হয়েছে এটি সময়োপযোগী ও বাস্তবসম্মত। এই বিষয়ে আপনার মতামত কি? সময় উপযোগী এবং বাস্তবসম্মত বাজেট, এটা সৃষ্টির শুরু থেকেই এই অর্থমন্ত্রী বা অর্থ উপদেষ্টারা বলে আসতেছেন। এটা উনি নতুন কোনো কথাই বলেন নাই। যে অর্থমন্ত্রী থাকেন, যারা ছিলেন এ পর্যন্ত, তারা যে বাজেট পেশ করেছেন, তারাও খুব কনফিডেন্টলি বলতেন যে খুব সময় উপযোগী এবং বাস্তবসম্মত বাজেট। উনিও তাই বলতেছেন, উনি নতুন কিছুই বলতেছেন না যে আমাদের শুনে খুব খুশি হয়ে যেতে হবে। ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। দর্শক, এই ছিল আজকের সবশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে ঢাকা এক্সপ্রেসের নিউজরুম পর্যালোচনা। আজ তাহলে এখানেই শেষ করছি। পরবর্তীতে আবারও হাজির হব আপনাদের সামনে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঢাকা এক্সপ্রেসের সাথেই থাকবেন।